আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়, দোয়া মাহফিলে জানালেন মির্জা ফখরুল। বিএফইউজের কাউন্সিলে বললেন, নির্বাচনের মাধ্যমে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও পুরোপুরি নির্মূল হয়নি। নির্বাচনী গণসমাবেশে জামায়াত আমির বললেন, জনগণ যে দলকে বেছে নেবে সমর্থন থাকবে। সমাজবিজ্ঞানের শিক্ষক পড়ান উদ্ভিদ বিজ্ঞান, ইংরেজি শিক্ষক রসায়ন। যশোরের মাহিদিয়া মাদ্রাসা যেন আয়নাবাজির কারখানা, অধ্যক্ষ ফারুকের তেলেসমতে। ভূমিকম্প সতর্কতায় রাজুকের সিদ্ধান্ত মানেনি বহু প্রতিষ্ঠান। ৩ বছর পরও বহাল তবিয়তে পরিত্যক্ত ৪২টি ভবন, মাঝারি কম্পনে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। অত্যন্ত সংকটময় অবস্থায় আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা, এমনটা জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের কর্মসূচি পালন করে বিএনপি। প্রেস ক্লাবের পৃথক এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাবার অপেক্ষায় গোটা জাতি। 23 নভেম্বর ফুসফুস ও বুকের সংক্রমণ নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার। নানা রোগে আক্রান্ত প্রায় 80 বছর বয়সী খালেদা জিয়া এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। বিশেষভাবে আমাদের দোয়া চাইছেন আল্লাহ, বিএনপি চেয়ারপারসন তিনি খুবই অসুস্থ আছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দেশব্যাপী শুক্রবার জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত কর্মসূচি গ্রহণ করে বিএনপি। তাঁরই অংশ হিসেবে নয়াপল্টন মসজিদে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সহ দলের নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব জানান, সংকটময় অবস্থায় আছেন খালেদা জিয়া, দেশবাসীর দোয়া চান তিনি। গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছি। আমরা দোয়া চেয়েছি তিনি যেন আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ তৈরি করে দেন। এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে একাংশের দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন, গোটা জাতি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাবার অপেক্ষায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির নানান চেষ্টা গণতন্ত্র। জামায়াতে ইসলামীর প্রচার সমাবেশে হামলার জবাব ভোটের মাধ্যমে দেবে জনগণ। ঢাকা 17 আসনের উদ্যোগে যুব, ছাত্র ও নাগরিক গণসমাবেশে মন্তব্য করেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। জানান, দেশে ফ্যাসিবাদের পতন হলেও পুরোপুরি নির্মূল হয়নি। এদিকে রাজধানীর ভিন্ন এক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মতো ইস্যুতে দরকার রাজনৈতিক দলগুলোর ঐকমত্য। সকালে রাজধানীর ভাসানটেক মাঠে ঢাকা 17 আসনের উদ্যোগে যুব, ছাত্র ও নাগরিক গণসমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রচারে হামলা চালালেও জনগণ দলকে ভুলবে না। পুরাতন সন্ত্রাসীরা নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। কোথাও আমাদের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে, কোথাও মাহবুবের উপর হামলা করা হচ্ছে। এর জবাব পড়েছেন সমাজবিজ্ঞানে, হয়েছেন উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষক। সমাজকর্মে পড়ে পদার্থবিদ্যা আর ইংরেজিতে পড়ে রসায়ন পড়ান তারা। যশোরের একটি শিক্ষা প্রতিষ্ঠান সম্ভব করেছে এই অসম্ভবকে। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ যেন জালিয়াতির কারখানা, দেখেও যেন অন্ধ মাদ্রাসার শিক্ষা অধিদপ্তরের কর্তারা। যশোর সদরের রুদ্রপুর মাহিদিয়া এলাকা, এখানকার মাহিদিয়া সম্মেলনী আলিম মাদ্রাসা যেন এক রূপকথার রাজ্য, যেখানে শিক্ষক নিজে যে ডিগ্রি নেন না কেন পড়াতে পারেন পদার্থবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, রসায়ন সহ নানা বিষয়। সমাজকর্মের ছাত্র মাসুম পারভেজ হয়েছেন পদার্থবিজ্ঞানের শিক্ষক। কিভাবে? আমার ফিজিক্সে দেওয়া হয়েছে, কিন্তু আমি সোশ্যাল সায়েন্স থেকে সমাজকর্ম মানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বেরিয়েছিলাম আর কি। পরে অনেক কিছু শুনলাম যে স্যার এ ব্যাপারে আমরা আছি না, সমস্যা নেই, তুমি ক্লাস নিতে থাকো, পরবর্তীতে তোমার পদবি সংশোধন করে দেওয়া হবে। সমাজ বিজ্ঞানের ডিগ্রিধারী কাইয়ুম 3 বছর পড়িয়েছেন উদ্ভিদ বিজ্ঞান।
আমি আর্টসের টিচার হিসেবে আমি মাধ্যমিক শাখায় জমা দিয়েছিলাম, কিন্তু উনি কলেজ শাখায় টিচার করে দিয়ে তাও সায়েন্সের দিয়ে দিলে 4 লাখ টাকা নিল। যখন বিল হবে তখন বললে টাকা দাও, দেব। পরে আবার 4 লাখ টাকা নিল। সব মিলিয়ে কত দিলেন? 8 লাখ টাকা। রসায়নের ছাত্র মুস্তাক নামের এই ব্যক্তির কাগজপত্র জালিয়াতি করে শিক্ষকতা করছেন আরেকজন। যখন আমি অ্যাপ্লাই করছিলাম তখন এই প্রতিষ্ঠানে তো অ্যাপ্লাই করছিলাম কিনা আমার একটু দেখতে হবে। কিন্তু এখন পর্যন্ত আপনি ওখানেই চাকরি করেন, কাগজপত্র তাই বলছে, এমপিও ভুক্ত করা, আপনি বেতনও পান, ওখানেই মুস্তাক আহমেদ চাকরি করে। আপনি তাহলে মানে মূল মুস্তাক কে? আপনি মুস্তাক না? তাহলে আমি মুস্তাক, আমার নাম মুস্তাক। আপনার বাড়ি কি এদিকেই? হ্যাঁ। যিনি রসায়ন পড়াচ্ছেন তিনি ইংরেজির শিক্ষার্থী। আমাকে বললো যে স্যার ফোন দিয়ে বললো যে আপনি কারোর সাথে কোনো বক্তব্য দিয়েন না। এই ফারুক সাহেব বললো যে কোনো কথা আপনি বলেন। ভূমিকম্প মোকাবেলায় রাজুকের সিদ্ধান্তই মানেনি বিভিন্ন প্রতিষ্ঠান। সুপারিশের 3 বছর পরও ভাঙা হয়নি পরিত্যক্ত ঘোষিত 42টি ভবন। রীতিমতো বিদেশিদের সাথে নিয়ে এই জরিপ করা হলেও সরকারের সিদ্ধান্তকে পাত্তাই দেয়নি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলো। এই কাজে নেতৃত্ব দেয়া প্রকৌশলী বলছেন, এখনই এগুলো না ভাঙলে মাঝারি ভূমিকম্পেও এসব ভবন ধসের শঙ্কা প্রবল। তানভীর মোর্শেদের ক্যামেরায় মাহফুজ মিশু জানাবেন এমন কয়েকটি চরম ঝুঁকিপূর্ণ ভবনের কথা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের 2য় তলা। এখানে বিজ্ঞানের বিভিন্ন বিভাগ, রসায়ন, গণিত তাদের ক্লাস চলে, কিন্তু দোতলা থেকে এই পিলারের পুরো অংশটাই ফেটে আলাদা হয়ে গেছে, একদম রীতিমতো এই যে দেখেন আলাদা, এবং এখান থেকে নিচতলার সবকিছুই দেখা যাচ্ছে। এবং এই ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা বা নির্মাণ না করে বরং এরকম সাময়িক সাপোর্ট দিয়ে এই ভবনটি কিন্তু চালু আছে, এবং এখানে বিভিন্ন বিভাগের ক্লাস, পরীক্ষা, ল্যাব সবই চলে সাধারণ সময়ে। একই হাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরো কয়েকটি ভবনের। ক্লাস, পরীক্ষা, ল্যাব নানা কাজে শিক্ষক শিক্ষার্থীদের নিয়মিত আনাগোনা এখানে। 21 নভেম্বরের ভূমিকম্পের পর তাই উদ্বেগ আরো বেড়েছে শিক্ষার্থীদের, যদিও সরকার এই ভবনকে পরিত্যক্ত ঘোষণা করেছে আরো অন্তত 3 বছর আগে। সায়েন্স ফ্যাকাল্টির ওই বিল্ডিংটাতে উপরতলায় হচ্ছে, উপরতলা থেকে নিচতলা দেখা যায়, তার মানে হচ্ছে ছাদটা ওইখানে পুরোপুরি ফাঁকা হয়ে গেছে, ইটগুলো সরে গেছে। বিল্ডিংগুলো আগের থেকেই যেহেতু পুরনো, এখন ভূমিকম্পের কারণে নিশ্চয়ই আরো ক্ষতিগ্রস্ত কিছুটা তো হয়েছেই। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের এই ভবনেরও বেহাল দশা। এরই মধ্যে চলছে ক্লাস, পরীক্ষা। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় 2022 সালেই এই ভবনকে ভেঙে ফেলার সুপারিশ করা হলেও এখনো তা করেনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। সুস্থভাবে পরীক্ষা দিয়ে হল থেকে বের হতে পারবো, এরকম কোনো কিছু তো কেউ গ্যারান্টি দিতে